আসসালামু আলাইকুম দর্শক, দ্য ব্লুবার্ড এলটিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল আলিম হাওলাদার এবং আমাদের সাথে আছেন অতিথি হিসেবে মোহাম্মদ রুম্মান মৃধা এবং মোহাম্মদ মহিবুল্লাহ সুজন, শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনের যৌক্তিকতা। আমরা সাধারণত পিআর পদ্ধতির নির্বাচন বলতে বুঝি একটি নির্বাচনে একটি রাজনৈতিক দল যতগুলো আসন পায় ঠিক তার সমানুপাতিক সংসদে আসন গ্রহণ করে। আচ্ছা মহিবুল্লাহ সুজন, আপনি বাংলাদেশের পিআর পদ্ধতির নির্বাচনের কতটুকু যৌক্তিকতা আছে বলে মনে করেন? ধন্যবাদ আমাকে আপনাদের চ্যানেলে আমন্ত্রণ করার জন্য। আপনি জানেন যে বর্তমান রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি খুবই আলোচিত এবং সমালোচিত বিষয়। আপনি জানেন বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর আপনি লক্ষ্য করবেন প্রায় আপনার 80 থেকে 90টি রাষ্ট্রে আপনার পিআর পদ্ধতি নির্বাচন চালু আছে। এই জায়গায় পিআর পদ্ধতি নির্বাচনে যদি আপনি আসেন তখন দেখা যাবে যে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র কি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলো আপনার প্রত্যেকটা জনগণ তাদের মতামত দিবে, তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। এখন আপনি দেখেন, যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন যে সংসদে আমাদের যে আসনগুলো বর্তমানে হয়, আপনি একটা এলাকায় আপনি নির্বাচন করলেন, সেই এলাকায় দেখা যাচ্ছে আপনি 40% ভোট পাইলেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য প্রার্থী যে জায়গায় দেওয়া থাকে তারা ধরেন 2-3টা দল বা 2টা প্রার্থী মিলে ধরেন 60% ভোট পেয়েছে আর আপনি পাচ্ছেন 40% ভোট। তখন আপনি সংসদে যাচ্ছেন, ওই যে আপনি যে 60% লোকে যে ভোটটা দিচ্ছে তাদের প্রতিনিধিদেরকে, তখন সেই ভোটটা অটোমেটিক্যালি বাদ পড়ে যায়। তখন আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি প্রত্যেকটি জনগণের যেহেতু আপনি মতামত নিতে চাচ্ছেন, সেখানে আপনি কীভাবে 60% লোকের ভোটগুলোকে উপেক্ষা করে 40% ভোট নিয়ে আপনি সংসদে যান এবং সংসদে গিয়ে আপনি আইন পাশ করেন। এই প্রেক্ষাপটে আমি মনে করি যে বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি নির্বাচন যুক্তিসম্মত, এটা আমি মনে করি। ধন্যবাদ ভাই আপনাকে। এখন আমরা চলে যাচ্ছি মোহাম্মদ রুম্মান মৃধার কাছে। আচ্ছা ভাই, আপনি আমাদের মহিবুল্লাহ সুজন ভাইয়ের শোনার কথাগুলো, এখন আপনার কাছে তার বক্তব্যটি কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আপনার কাছে কতটুকু যৌক্তিকতা তার বক্তব্যের সাথে? ধন্যবাদ আব্দুল আলিম হাওলাদার। মহিবুল্লাহ সুজন সাহেব যে কথাগুলো বলেছে তা অনেক ক্ষেত্রেই যৌক্তিক, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য ততটা যৌক্তিক না। পিআর পদ্ধতির ইলেকশনে আপনি প্রথমেই তো বললেন যে এখানে পার্সেন্টেজ হিসাবে সংসদে আসন পায়। আচ্ছা, যদি পার্সেন্টেজ হিসাবে সংসদে আসন পায় তাহলে আপনি পিআর পদ্ধতি ছাড়া যে বিগত দিন নির্বাচনগুলো হলো সেই নির্বাচনগুলো একটু কল্পনা করেন। সেখানে একটা জায়গায় একটা প্রার্থী যদি বেশি ভোট পায় তাহলে সে সংসদে যায়, কিন্তু এইখানে সে বেশি ভোট পাওয়া সত্ত্বেও পার্সেন্টেজের কারণে অন্য ছোট দল যেটা আগে এগিয়ে থাকার কারণে সে তার প্রার্থী ওখানে যে কোনো তার পছন্দ মতো একটা প্রার্থী সেই ছোট দল ওই অঞ্চলে বিজয়ী ঘোষণা করতে পারবে, যেটা হচ্ছে এই পিআর পদ্ধতি ইলেকশনের মূল সমস্যা। যেহেতু এখানে অনেকগুলো দল মিলে জোট হয়, এক এক দলের এক এক রকমের মতামত, এই জন্য সিদ্ধান্ত গ্রহণের জটিলতার বিষয়টি তো আছে। তাছাড়াও এখানে আরো অন্যান্য জটিলতা আছে, যেমন এখানে আপনার হচ্ছে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তারপরে হচ্ছে এখানে সরকার গ্রহণের ক্ষেত্রেও জটিলতা দেখা যায়, কারণ এখানে আসন ভাগাভাগি হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি না যে এই পদ্ধতির ইলেকশনের ফলে যে সরকারটা গঠন হবে সেই সরকারটা ততটা শক্তিশালী হবে। সো আমি মনে করি যে আমাদের যে পূর্বের যে পদ্ধতি সেই পদ্ধতিতে ইলেকশন হওয়াটাই বেশি বেটার। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রুম্মান মৃধাকে তার বক্তব্যটি তুলে ধরার জন্য। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনের গুরুত্ব রয়েছে? আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।